দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি ৭১-এর মুখোমুখি অনুষ্ঠানে। সাথে আছি আমি ফাহিম রহমান এবং চ্যাম্পিয়ন্স ট্রফি চলছে। বাংলাদেশ প্রথম ম্যাচে হারলেও ঘুরে দাঁড়াতে হবে দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে। আজকেও একটা গুরুত্বপূর্ণ ম্যাচ অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের ভেতরে চলমান, সেই প্রসঙ্গে আলোচনা করব। আলোচক দুজন রয়েছেন আমার সাথে, তাদের স্বাগত জানাতে চাই। আমাদের সাথে রয়েছেন সাবেক ক্রিকেটার এবং ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল, এবং আমাদের সাথে রয়েছেন ক্রীড়া বিশ্লেষক এবং সংগঠক আনোয়ারুল ইকবাল মিতু। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরু করতে চাই দেবব্রত পাল আপনাকে দিয়ে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ঢোকার আগে অন্য একটা প্রসঙ্গে আমরা কথা বলতে চাই। আজকে সারাদিনে যে খবরটা ক্রীড়াঙ্গনে আলোচিত হচ্ছে সেটা হচ্ছে যে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে সাকিব আল হাসান লিজেন্ডস অফ রূপগঞ্জের হয়ে খেলবেন কি খেলবেন না। দলের যিনি পরিচালক অর্থাৎ ক্রীড়া সংগঠক লুৎফর রহমান বাদল, তিনি বলেছেন যে সাকিব খেলবেন না কেন, খেলবেন। তো এখন প্রশ্ন তো তাহলে আসতেই পারে যে সাকিব ঢাকা প্রিমিয়ার লিগ যদি কদিন বাদে খেলতে পারে, তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফির টিমে বিবেচনায় কেন সে আসলে ছিল না? আসলে আমরা যদি আলোচনা করি, সাকিব তো আসলে আমরা দল কেন্দ্রিক যদি চিন্তা করি, বাংলাদেশের ব্যাটিং লাইন আপ যদি আমরা চিন্তা করি, সাকিব তো অটোমেটিক চয়েস স্টিল নাও। এটা নিয়ে তো আর কোনো আমাদের কারোরই কোনো দ্বিধা থাকার কথা নয়। তারপরেও একটা অংশ থেকে কথা এসেছে যে সাকিবের বোলিংটার ব্যাপারে, সাকিব বোলিং করতে পারছে না, যে কারণে টিমে নাই, এই ধরনের কথাও কিন্তু আমরা শুনেছি। কিন্তু সব কিছু ছাপিয়ে আমাদেরকে বর্তমান বাস্তবতা আসলে উপলব্ধি করতে হবে যে অ্যাজ এ ফর্মার মেম্বার অফ পার্লামেন্ট, সাকিবের ইনক্লুশনটা টিমে এই কারণেই হচ্ছে না, আমরা সবাই জানি। সাকিবের এগেনস্টে আমরা যতটুকু জানি, সাকিবের এগেনস্টে বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতির প্রেক্ষাপটে একটা কেস ফাইলড হয়েছে। সেই কেস ফাইলের ব্যাপারটা কিন্তু আপনার আন্তর্জাতিক মিডিয়া সহ সকল জায়গায় এসেছে, এবং এটা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি এবং আমাদের মাননীয় ক্রীড়া উপদেষ্টা সহ সকলেই কিন্তু মিটিং করেছেন, সভা করেছেন। সকলের প্রেক্ষিতেই কিন্তু সিদ্ধান্তটা আসছে এরকম। আমি যেটা মনে করি, এবং এটা কিন্তু সবার কাছে স্পষ্ট, বর্তমান যে পলিটিক্যাল অবস্থান বিরাজ করছেন, এবং সাকিব একজন ফর্মার মেম্বার অফ পার্লামেন্ট, যেহেতু তিনি রাজনীতির অংশ হয়ে গিয়েছেন, সেহেতুই তিনি হয়তো বাংলাদেশ ক্রিকেটকে সার্ভ করতে পারছেন না। এটাই কিন্তু আসলে বাস্তবতা যদি সেটাই হয়, তাহলে ঢাকা প্রিমিয়ার লিগ কেমন করে খেলবে? আপনার এটা তো আপনার, আমার কাছে যেটা মনে হয় যে আজকে লিজেন্ড অফ রূপগঞ্জের যে আপনার ফ্র্যাঞ্চাইজি, যদি আমরা বলি, চেয়ারম্যান জনাব লুৎফর রহমান বাদল, উনি কিন্তু দীর্ঘ প্রায় 10 বছর যাবৎ দেশের বাইরে থেকে টিম করছেন। সো এবং টিম কিন্তু খুব ভালোভাবেই কিন্তু উনি টিমগুলো পরিচালনা করছেন, এটাতে কিন্তু তার অনেক বেশি কন্ট্রিবিউশন। কাজী লুৎফর রহমান বাদল কিন্তু হয়তো অনেক ভেবে চিন্তেই তাকে ইনক্লুশন করা হয়েছে, আমরা যোগাযোগ মাধ্যমে যেটা দেখেছি, এবং উনি নিজেও স্টেটমেন্ট দিয়েছেন সাকিব আল হাসান খেলছেন। সো সাকিব আল হাসানের খেলাটা কি আমরা কি মনে করি শুধুমাত্র যেখানে ক্রিকেট বোর্ড তাকে ইন্টারন্যাশনাল ট্যুরগুলোতে এনগেজ করতে পারছেন না, দেশের মাটিতে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে পারছেন না, সে জায়গায় হঠাৎ করে ঘরোয়া ক্রিকেটে সাকিবের ইনক্লুশনটা, এটা আসলে কোন মাত্রা বহন করে, কোন মেসেজ ক্যারি করে, সেটাই কিন্তু আসলে দেখবার বিষয়। আপনি দেশের মাটিতে সাকিব টেস্ট ম্যাচ থেকে নিজেকে বিদায় নিতে চেয়েছিল, সাকিব সেটা পারেনি। এখন দেশের মাটিতে প্রিমিয়ার ডিভিশনে সাকিব অংশগ্রহণ করবেন, এটা আমার কাছে মনে হয় যে কতটুকু বিশ্বাসযোগ্য, এটা কিন্তু ভেবে দেখার কিন্তু ব্যাপার রয়েছে। আপনার ভিতরে সংশয় রয়েছে? সংশয় রয়েছে। আচ্ছা, আপনার ভিতরে কি সংশয় রয়েছে? জি, একটা জিনিস বলি, যেমন আমরা এখন শুনছি যে লিজেন্ডস অফ রূপগঞ্জে সাকিব খেলবে, আবার এরকমও শুনছিলাম বিপিএল এ উনি চিটাগাংয়ের হয়ে খেলবে, এবং ওনার নাম ছিল, ওনাকে নেওয়া হয়েছে, আলটিমেটলি কিন্তু উনি আসেনও নয়, খেলেনও নয়। তো এটা আমাদের সামনে দেখারই বিষয়। এমনও হতে পারে একটা হাইপ তৈরি করার জন্য এটা হতে পারে, বাট আসলে যে জিনিসটা হচ্ছে, যেহেতু একজন মানুষের নামে কেস থাকে, এটা কিন্তু আমি আপনি চাইলেও কিন্তু কেসটা তো আর উঠাতে পারবো না আনলেস সে এসে সারেন্ডার করে। তো এইটাই আসলে ঘটনা, যে আইদার আপনি তাকে মাফ করবেন, তারপরে সে খেলতে পারবে, আদারওয়াইজ এটা ধরেন গভর্নমেন্টের পক্ষ থেকে যে মাফ করে দিবে, কারণ এটা পার্টিকুলার একজন পার্সন তার এগেনস্টে কেসটা করা, এবং কেসটা আমরা সবাই জানি কি কেস। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় এটা ওরকমই হতে যাচ্ছে। এটা আমার ব্যক্তিগত মতামত। বিপিএল এ যেভাবে ওনাকে আমাদের নাম দেওয়া হয়েছিল বা উনি খেলবে, তার মানে হচ্ছে এখনো নাম দেওয়া হয়েছে, কিন্তু আসলে খেলার ব্যাপারটা নিয়ে আপনারা দুজনই সংশয় প্রকাশ করছেন। ব্রতপাল, এবার যে বিষয়ে জানতে চাই যে আপনাদের কাছে এখন পর্যন্ত কোনো অভিযোগ কি এসছে যে বিপিএল এ প্লেয়াররা পেমেন্ট পায়নি, এরকম কোনো অভিযোগ পেয়েছেন? মানে এত কথা হয়েছে বিপিএল চলাকালীন সময়, আসর শেষ হয়ে গেছে, সব প্লেয়াররা পেমেন্ট ঠিকঠাক মতো পেয়েছে কিনা, এবং আপনাদের কাছে কোনো অভিযোগ এসছে কিনা? ভাই, আপনার একটা কথা বলি, এই বিপিএল এর অভিযোগ এসেছে, তো খুব ইম্পর্টেন্ট কি জানেন, যে গত বিপিএল এর যে প্লেয়ার্স পেমেন্ট রয়েছে, ওভারসিজ প্লেয়ার এবং আমাদের লোকাল 14 জনের পেমেন্ট হয়, 14 জনের না, 14 জনের মধ্যে এখন পর্যন্ত 3 জনের হয়নি, ফ্র্যাঞ্চাইজ ওভারসিজ প্লেয়ার 3 জনের হয়নি, 11 জনের হয়েছে। আমাদের কাছে মেইল পাঠিয়েছিল, আমরা ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলেছি। ফারুক ভাই দায়িত্ব নেওয়ার পর তিনি কিন্তু খুব প্রোঅ্যাক্টিভ হয়ে এই কাজটি কিন্তু ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যোগাযোগ করেছেন।
গত বছরের প্লেয়ার্স পেমেন্ট, হ্যাঁ, আপনার ঢাকা এবং চিটাগাং নিউ ফ্র্যাঞ্চাইজি তাদের পূর্বের মালিকানা নেই, সেহেতু অ্যাকর্ডিং টু দ্য কন্ট্রাক্ট পেপার বোর্ড প্রেসিডেন্ট কিন্তু সম্মত হয়েছেন এই প্লেয়ারদের টাকা ক্রিকেট বোর্ডের থেকে তারা অ্যাকর্ডিং টু দ্য কন্ট্রাক্ট পেপার ক্রিকেট বোর্ডের থেকে পরিশোধ করা হবে। সে অনুযায়ী যারা ড্রাফটের প্লেয়ার ছিল তাদের টাকা পরিশোধ করা হয়েছে এই দুই টিমের। আর ড্রাফটের বাইরে যারা রিটেইন প্লেয়ার ছিল, আপনি জেনে ভালো লাগবে যে গত বছরের পেমেন্ট হয়তো আগামী 3-4 দিনের মধ্যে রিটেইনের প্লেয়াররা পেয়ে যাবেন। আচ্ছা, এখন আসেন আপনি এই বছরের, এই যে বিপিএল এর জন্মলগ্ন থেকে আমি প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি হিসেবে কাজ করছি। আগামী 1 তারিখে ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের মিটিং হবে, সেখানে প্রতি বছর একটা করে এজেন্ডা থাকেই বিপিএল এজেন্ডা। প্রতিবার যে বিপিএল এর প্লেয়ার্সদের ডিউ পেমেন্ট, আমি বলি যে লোকাল প্লেয়ারদের পেমেন্ট যেহেতু কন্ট্রাক্ট পেপারে ক্রিকেট বোর্ড লায়েবল, সেই অনুযায়ী আমরা নিতে পারি। ওভারসিজ প্লেয়ারদের পেমেন্ট কিন্তু গত 10 বছর বিপিএল এর জন্মলগ্ন থেকে পাওয়া না। আপনি জানেন যে সিলেট সিক্সার্স সম্ভবত নাম ছিল ওই বছর, ওয়াকার ইউনুস কোচ ছিল, ওয়াকার ইউনুসের টাকাও কিন্তু পাওনা ছিল। এবছর সম্ভবত রাজশাহীর কোচ ইজাজ আহমেদ, উনি আমার সঙ্গে পার্সোনালি কথা বলেছেন। হ্যাঁ, তো আমি বললাম যে আমি তো প্লেয়ারদের রাইটস নিয়ে কাজ করি, তুমি তো ফরমার, তুমি তো কোচ। বলছে আমিও তো ফরমার ক্রিকেটার, সো আমার কাছে অ্যাপিলটা থাকলো, তুমি তো শুধু ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন সেক্রেটারি না, তুমি ওয়ার্ল্ড প্লেয়ার্স অ্যাসোসিয়েশন বোর্ড মেম্বার, বোর্ড ডিরেক্টর, কাজী তুমি ওই জায়গায় অ্যাপিলটা করবা। তো আমরা আশ্বস্ত করছি যে দেখো গতবার 14 জনের প্লেয়ারদের মধ্যে 11 জনের প্লেয়ার বিসিবি ক্লিয়ার করে দিয়েছেন। আমি আশা করি যে ফারুক ভাই এইসব ব্যাপারে খুবই স্ট্রিক্ট, বর্তমান সভাপতি, উনি এইগুলো ক্লিয়ার করবেন। সো আমাদের এই বছরের বিপিএলটাও যে নতুন কিছু হবে, আপনি দেখেন বর্তমান বোর্ড প্রেসিডেন্ট দায়িত্ব নেওয়ার পরে সেপ্টেম্বরে সম্ভবত দায়িত্ব নিয়েছেন বা আগস্টের লাস্টের দিকে, রাইট? সো আমাদের ডিসেম্বরে বিপিএল শুরু হয়েছে, 3 মাস সময় পেয়েছে। এর মধ্যে পূর্ববর্তী বছরের ডিউ পেমেন্ট সহ নতুন, তার জন্য এটা আসলে অনেক বেশি চ্যালেঞ্জ ছিল। সো সেই চ্যালেঞ্জের জায়গায় বিপিএলটা কিন্তু এবার টেকনিক্যাল আম্পায়ার বলি, প্লেয়ারদের পারফরমেন্স বলি, সবকিছু মিলিয়ে কিন্তু একটা ভালো হাইপ ছিল। শুধুমাত্র ওই রাজশাহী ফ্র্যাঞ্চাইজি আমাদের বিপিএলটাকে একেবারে অনেক পেছনে ঠেলে দিয়েছে, একেবারে। সো এই জায়গায় প্লেয়ার্স পেমেন্ট আমি মনে করি যদি ফ্র্যাঞ্চাইজি ফেল করে, অ্যাকর্ডিং টু কন্ট্রাক্ট পেপার বিসিবিকে এই দায় বহন করতে হবে। এবং আমরা গত বছর যেরকম 1 বছর অপেক্ষা করে টাকা পাচ্ছি, গত বছরের টাকা এই বছর কিন্তু তা হবে না। আমরা অ্যাকর্ডিং টু দ্য কন্ট্রাক্ট পেপারেই যাব। আমরা আশা করি অ্যাকর্ডিং টু দ্য কন্ট্রাক্ট পেপার, হ্যাঁ, যদি ফ্র্যাঞ্চাইজি মিস করে কোনো ফ্র্যাঞ্চাইজি, ক্রিকেট বোর্ডকেই কিন্তু সেই দায়টা নিতে হবে, সে দায় আসলে নিতে হবে, রাইট? বিপিএল প্রসঙ্গে আমরা শুনছিলাম যে তার মানে আসলে বিপিএল এর পুরো পেমেন্টটা হয়নি এখন পর্যন্ত, হয়নি, টুর্নামেন্ট শেষ হয়ে গেছে, কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগ করা নাড়ছে, ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হবে। এবং আমরা জানতে পারছি ঢাকা প্রিমিয়ার লিগের এবারে বাস্তবতা এরকম যে কোনো টিম হয়তোবা বিপিএল এর ফ্র্যাঞ্চাইজির চেয়ে বেশি খরচ করতে যাচ্ছে, মানে বেশি টাকা দিয়ে এবার তারা তাদের ক্লাব পরিচালনা করবে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে। এই যে কন্ট্রাক্টের ব্যাপারগুলো, প্লেয়াররা কি আসলে এগুলোর ব্যাপারে খুব সচেতন? আপনার কাছে কি মনে হয়, যেহেতু আপনি টিমের সাথে ডিরেক্টলি কাজ করেন, মানে এই ধরনের ঘটনা ঘটলে প্লেয়াররা তো তাদের কিছু করা থাকে না, তারা যেটা করে সেটা হচ্ছে যে তারা মিডিয়াকে জানায় যে আমাদের পেমেন্টগুলো একটু দেখেন হয় কি না। আসলে বলি, এই যে দেখেন আজকে থেকে না, এই যে দুঃখ লাগে যে গত বছরের, ও বলতেছে যে শুনলে ভালো লাগবে গত বছরের পেমেন্ট ক্লিয়ার হবে, জি, এটা কোন কথা? আপনি বলেন, মানে এইটা একটা দেশে দেখেন বিপিএলটা শুরু হয়েছিলই কিন্তু আমাদের 3টা উদ্দেশ্য ছিল। একটা হচ্ছে আমাদের লোকাল প্লেয়াররা ফিনান্সিয়ালি বেনিফিটেড হবে, ঠিক, এইখান থেকে আমাদের টি20 প্লেয়ারগুলো বেরোয় আসবে, জি। 3, যে আমরা উঁচু মানের, আবারও বলি উঁচু মানের বিদেশি প্লেয়ার এনে আমরা যে, আমার মনে আছে বিশেষ করে 15, 16, 17, 18 যদি আপনি একটু দেখেন, এমন কোন প্লেয়ার নাই বাইরের যারা এখানে খেলে, এবং তারা কিন্তু অন্যান্য ফ্র্যাঞ্চাইজ ফেলে, আমরা যখন বলি যে হ্যাঁ ক্যালেন্ডার ইয়ারে অনেক খেলা চলে এখন, তখনও কিন্তু ছিল, তারা ওই সব খেলা ফেলে কিন্তু বিপিএল এসেছিল, এবং বিপিএল ওয়াজ সেকেন্ড টু আইপিএল। তখন পেমেন্ট থেকে শুরু করে এভরিথিং, আমি নাম বলতে থাকলে তো শেষ করতে পারবো না। তো ওই রকম উঁচু মানের প্লেয়ার, আর এখন যেসব প্লেয়ার আসছে, আমি বিশেষ করেন আমি এতদিন মানে খেলাধুলার সাথে রিলেটেড এত টকশো করে অনেক প্লেয়ারকে আমিই চিনি না। এই মানের প্লেয়ার এনে আপনি করবেনটা কি? না, কোনো লাভ তো আসলে। এইবার আসেন আপনি দেখেন আমাদের এখানে যতই আপনি বলেন প্রফেশনাল, আসলে তো প্রফেশনাল না। প্রফেশনাল যদি হয় তাহলে তো আপনার অনেক কিছু কভার করতে হবে, এবং সেই পেমেন্টগুলো তো ধাপে ধাপে ওই সময় পেমেন্ট করে দিতে হবে। আপনার তো এমন না আমি কন্ট্যাক্ট করলাম আপনার সাথে, ঠিক আছে আপনাকে 40 লাখ দিব, কবে দিব কি কিচ্ছু না, তখনই তো তারা এসে যে আপনাদের কাছে আবার ধর্ণা দেয় ভাই। কারণ কি এখানে ওই যে ভাই শব্দটা এমন ভাবে থাকে, যেই আপনার পরিচালক হোক, যেই আপনার হোক, তাকে কিন্তু ভাই বলেই সম্ভব, এবং মুখের কথায় আশ্বস্ত হয়ে ওইভাবেই কিন্তু চলছে এখনো। প্রফেশনালিজমটা যেটা আমরা চাই সেটা কবে হবে
আমরা মুখে বলি যে হ্যাঁ প্রফেশনালিজম এসেছে, এবং সেইটা কিন্তু বিপিএলেও রিফ্লেক্ট করছে। আজকে একা ফারুক সবকিছু করে ফেলতে পারবে আমি কিন্তু মনে করি না। আমার একটু ইন্টারাপ্ট করি, আজকে যখন দল বদল নিয়ে কথা বলছি, দল বদল তো একটা ঈদের চাঁদ রাতের মতো খেলোয়াড়দের কাছে, সংগঠকদের কাছে, সবার কাছে, তাই না মিতু ভাই? আমরা তো ওই সোনালী দিনগুলো তো আমরা সবাই দেখছি, আমরা ক্রিকেটটা খেলছি, আমরা দল বদলে অংশগ্রহণ করছি। আজকে যখন প্লেয়াররা দল বদল করছে, পেমেন্ট বর্তমান প্রেক্ষাপটে পেমেন্ট গিয়ে দাঁড়াইছে প্রায় 50% কম প্রিভিয়াস ইয়ারের থেকে, গত বছরের তুলনায় প্রায় 50% কম। নাম্বার ওয়ান, এখনো লিটন দাস এখনো টিম হয়নি। আপনি কি জানেন আজকে যখন আমরা দল বদল করতেছি এই বছরের জন্যে, যখন দল বদলের কার্যক্রম চলছে, তখন কিছু ক্রিকেটার ক্রিকেট বোর্ডে চিঠি দিয়েছেন গত বছরের পেমেন্ট এখনো ক্লিয়ার হয়নি অনেকগুলো ক্লাবে, মানে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে। আজকে তো আমাদেরকে, আমরা ক্রিকেট বোর্ডকে বারবার বলছি, আমি যখন সিওর সঙ্গে বসছি, এমনকি সিসিডিএম এর চেয়ারম্যান, ওনার সঙ্গে আমরা কয়েকবার মিটিংয়ে বসছি, প্লেয়ারদের অভিযোগ ছিল ওনার টিমের এগেইনস্টেও কিন্তু নাইম ইসলাম ওরা টাকা পান, সানজামুলরা টাকা পান। উনি আমাকে ব্যক্তিগতভাবে কমিট করেছেন যে জিনিসগুলো দেখবেন। পরবর্তীতে উনি বলতেছেন না, আমরা ক্লাবে পেমেন্ট হয়ে গেছে, আমরা আমাদের সঙ্গে নতুন করে পাবে না, যেটা দিছি সেটাই তাদের পেমেন্ট ছিল। তার বক্তব্যটা ছিল এরকম। সো এই যদি পরিবেশ চলে, আপনি একটি দলবদল করছেন আজকে, হ্যাঁ, সো এই যে ফারুক আহমেদের বোর্ড যে রেখে যাওয়া সব সুখদ স্মৃতি, সব সুখদ স্মৃতিতে উনি এত প্লাবিত হচ্ছেন, এবং সত্যি কথা, হ্যাঁ, এবং সবকিছু কিন্তু তার উপরেই কিন্তু দায়টা পড়তেছে। স্বাভাবিক, তিনি এখন 3, 4, 5, 6 মাসে কি চেঞ্জ করবেন? আমি ফারুক আহমেদের গুণগান গাচ্ছি না, হ্যাঁ, বিপিএল এ তার চয়েসটা, ওই টিমের একটা বিপিএল এর টিম কেন সভাপতিকে চুজ করতে হয়, কত অপেশাদার একটি কাঠামো, কেন আপনার প্রফেশনাল একটা সেটআপ এখন পর্যন্ত বিপিএল এ নাই? আপনি কি জানেন আইপিএল এ কতজন কর্মী সারা বছর কাজ করে? হ্যাঁ, ওদের তো সারা বছর চলমানই থাকে, 4 থেকে 4,500 কর্মী কাজ করে। আপনি বলেন বিপিএল এ কতজন কাজ করতেছে আমাদের? সাইফুল আর 2-1 জন বিলাস, ওনারা ছাড়া আমি তো কারো বিপিএল নিয়ে কাজ করতে দেখি না। 2-3 জন মানুষ কি বিপিএল চালাতে পারবে বলেন আপনি? রাইট। সো এটা নিয়ে যে আসলে বছরব্যাপী কোনো পরিকল্পনা থাকে না, এবং এটা নিয়ে যে আসলে ভিশনের দুর্বলতা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বছরের পর বছর ধরেই ছিল, সেই বাস্তবতাটাই আসলে আমরা দেখি। আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি প্রসঙ্গে ডেফিনেটলি কথা বলতে চাই, বাংলাদেশের পারফরমেন্স নিয়েও আমরা কথা বলতে চাই। তার আগে একটা বিরতি আমাদের নিতে হচ্ছে। আপনারা দেখছেন ৭১-এর মুখোমুখি। আমরা ফিরে আসছি একটু পর, আশা করি সাথেই থাকবেন। ৭১-এর মুখোমুখি অনুষ্ঠানে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি ফাহিম রহমান। দুজন অতিথির সাথে রয়েছেন দেশের ক্রিকেট নিয়ে আলোচনা করবার জন্য, একজন সাবেক ক্রিকেটার এবং ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল, এবং আরেকজন ক্রীড়া বিশ্লেষক এবং সংগঠক আনোয়ারুল ইকবাল মিতু। দেবব্রত পাল, আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি প্রসঙ্গে আসতে চাই। প্রথম ম্যাচে ভারতের কাছে বাংলাদেশ হেরেছে, এবং খুব বাজেভাবে হারতে পারতো যদি না তাওহিদ হৃদয় এবং জাকের আলী অনেক 154 রানের একটা দুর্দান্ত পার্টনারশিপ আসলে না করতো, তাহলে হয়তো বা পরাজয়টা খুবই চোখে লাগার মতো হয়ে যেত। সেটা আসলে হয়নি। তো আমার প্রশ্নটা হচ্ছে যে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রিপারেশন, যেখানে অন্য সবগুলো দল হয় বাইল্যাটারাল সিরিজ খেলে টুর্নামেন্টে গেছে, অথবা ট্রাইনেশন সিরিজ খেলেছে, নিউজিল্যান্ড, পাকিস্তান, সাউথ আফ্রিকা, সেখানে আমরা গেছি বিপিএল খেলা শেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে। এই টুর্নামেন্টটা বছরের এই সময় হবে, সেটা তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড তো জানেই বিষয়টা। সেই ক্ষেত্রে কি আপনার মনে হয় যে প্রস্তুতি ঠিকঠাক ছিল বাংলাদেশ দলের? আসলে বাংলাদেশ দলের প্রস্তুতি আমরা যদি বলি, 2015 ওয়ার্ল্ড কাপ, অস্ট্রেলিয়া ওয়ার্ল্ড কাপ, এবং মাসুর সিং এ কোচ ছিল, এবং বাংলাদেশ দল অনেক আগে অস্ট্রেলিয়াতে গিয়েছিল। স্টিভ ব্রোস্টারটা বলছি 2019 ইংল্যান্ড ওয়ার্ল্ড কাপ। ওই ওয়ার্ল্ড কাপের আগে প্রিপারেশনটা আমি বলবো আসলেই কিন্তু খুব ভালো ছিল। আপনি ওর পরে যতগুলো ইভেন্ট হয়েছে, টি20 ওয়ার্ল্ড কাপ বলেন, চ্যাম্পিয়ন্স ট্রফি বলেন, এর পরের ওয়ার্ল্ড কাপ বলি, কোনো জায়গায় বাংলাদেশ টিমের প্রিপারেশন কি খুব ভালো ছিল? আপনি 2026 টি20 ওয়ার্ল্ড কাপ, রাইট, ওইটা প্রিপারেশন কি? আমরা তো সবসময় বলছি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আমাদের অনেক প্রিপারেশন, অনেক কিছু। আপনাকে একটা লং টার্ম গোল আপনাকে চিন্তা করতে হবে, মিনিমাম 5 ইয়ার্স। একটা 4 বছরের মধ্যে আপনার চ্যাম্পিয়ন্স ট্রফি থাকতেছে, একটা ওডিআই ওয়ার্ল্ড কাপ থাকতেছে, টি20 ওয়ার্ল্ড কাপ থাকছে, তাই না? সো আগামী 5 বছরের গোল কি কোনো কিছু আছে? আমি ভাবলাম যে একটা ক্রিকেট বোর্ডকে তো আমি নতুন বলতে রাজি না, পুরাতন সবাই তো চালাচ্ছে, নতুন মাত্র 2 জন। জি, এই যে যারা পরিচালক আছেন তারা গত 5 বছরে কি গোলটা সেট করেছেন? এই ক্রিকেট অপারেশনস আজকে আপনার বিপিএল খেলে আপনি সরাসরি চলে গেলেন, হ্যাঁ, 50 ওভার্সের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে। এটাও তো লাইক একটা ওয়ার্ল্ড কাপ, এটা ওয়ার্ল্ড কাপের থেকে আর বড় আসর। ওয়ার্ল্ড কাপে আরো বেশি টিম থাকে, আপনি অপোনেন্টে জিম্বাবুয়ে পান, আরো টিম পান, নেপালও পান।
এখনো তো এই অপরচুনিটিস নাই, আপনাকে কম্পিট করে ওয়ার্ল্ড কাপে পারফরমেন্স করে আপনাকে যোগ্যতা অর্জন করতে হচ্ছে এই জায়গায়। এখানে আপনি পাকিস্তানে গিয়ে একটা ইয়ের টিমের সঙ্গে একটা ম্যাচ, দুবাইতে গিয়ে একটা ম্যাচ খেলছেন, পাকিস্তান শাইন্সের সাথে একটা প্রস্তুতি ম্যাচ খেলেছেন। সো এই যদি হয় আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রিপারেশন, আপনি তাদের কাছ থেকে আর কি আশা করবেন? আপনি বলেছেন আরো বেশ বড় পরাজয় হতে পারতো যদি তৌহিদ হৃদয় ইনিংসটা ছাড়া। এটা তো আমাকে আরো টেস্ট স্ট্যাটাস প্রাপ্তের ইনিংসগুলো মনে হয়, যে একদিকে জাভেদ উমর এক ইনিংসে থাকছেন, পাইলট 6-7 ব্যাট করবেন, 35-40 রান করবেন, বাংলাদেশ 210-20 গিয়ে দাঁড়াবে। জি, টু ভেরি অনেস্টলি বলি, আই ডোন্ট ওয়ান্ট টু ব্লেম এনি প্লেয়ার্স, ডোন্ট ওয়ান্ট টু ব্লেম। আমাদের যে কাঠামো, আপনি যদি কাঠামোর পরিবর্তন না আনেন কখনোই বাংলাদেশ ক্রিকেট আপনার সামনের দিকে যাবে না। ইতিমধ্যে আমরা প্রায় 10 বছর পিছিয়ে গেছি। আমরা যদি নতুন করে শুরু না করি, একটা বাংলাদেশ যেভাবে তৈরি করার কথা হচ্ছে, ক্রিকেটটা যদি আপনি নতুন করে আবার না করেন, আমাদের পেছনে যে সুখস্মৃতিগুলো ছিল না, আমি বললাম না যে সুখস্মৃতি, আমি খারাপ কিছু বলতে চাই না, সেই সুখস্মৃতিগুলো ভুলে যেতে হবে। ভুলে গিয়ে কিভাবে সামনের দিকে আগাতে হবে সেই প্ল্যান করি, এটা মনে হয় বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো হবে। অনারেবল মিতু, প্রথমত হচ্ছে যে একই সাথে বিগ ব্যাশ তো চলছিল, বিগ ব্যাশ শেষ করে তো অস্ট্রেলিয়া 2টো ওয়ানডে শ্রীলঙ্কার সাথে খেলে এসছে, সাউথ আফ্রিকাতে এসে টি20 চলছিল, সাউথ আফ্রিকা তো ট্রাই নেশন সিরিজ খেলেছে, সো আমরা বিপিএল খেলেছি, তারপরে অন্তত 2টো ওয়ানডে ম্যাচ কি কোনোভাবে এটা আয়োজন করা সম্ভব ছিল না, বা এই ভাবনাটা কি আসেনি? না, দুঃখজনক এই জায়গায় যে দেবুর কথা তো ক্লিয়ার। দেখেন 53 ইয়ার্স 40 ইয়ার্স পরেও আমরা এখনো প্ল্যানিংয়েই আছি। প্ল্যানিংয়ের যে ইমপ্লিমেন্টেশন সেটা নাই, এবং ইমপ্লিমেন্টেশনটা করবে কে সেইটা নাই। প্ল্যানিং তো অনেক সময় প্রত্যেকবারই শুনি আজকে এইবার ভালো, এইবার ভালো, এইবার ভালো, এইবার ভালো, কিন্তু আলটিমেটলি রেজাল্ট যখন আসতে থাকে তখন দেখি সববারই খারাপ। তো যেটা জিনিসটা হচ্ছে এই, যারা দেখেন আজকে থেকে না, তো ক্রিকেট বোর্ডে লাস্ট 10 to 15 ইয়ার্স আপনি যদি দেখেন, যারা ন্যাশনাল টিমে ক্রিকেট খেলেছে বা ক্রিকেটার্স, তারাই তো ছিল। দেন ওয়াই আমরা এখানে পারলাম না কেন? আপনি বলেন তাবৎ দুনিয়ার যত ভালো ভালো কোচ, আমি বোলিং কোচ বলেন, ব্যাটিং কোচ বলেন, ফিল্ডিং কোচ, যতটুকু পেরেছে এনেছে, কিন্তু আসছে তারা। বিশেষ করে আমি যেটা মনে করি, আজকে আমাদের যে পেস কোয়ার্টার, এটা অ্যালেন ডোনাল্ড যেটা করে দিয়ে গেছে, আমি তাকে সেলুট জানাতে চাই আপনার মিডিয়ার মাধ্যমে। আজকে যে যাই বলুক, অ্যালেন ডোনাল্ডকে বের করে দেওয়া হয়েছে, বা ওই যে সাকিবের ইনসিডেন্টসের জন্য সে একটা, ও কিন্তু সত্যি কথা বলেছে, আই সাপোর্ট হিম। এবং এই যে এইরকম মানুষ, ডেডিকেটেড ডিভোটেড মানুষ এনে আপনি যদি ট্রেনিংগুলো করান, এটা এক। 2 নম্বর, অ্যাট এনি কস্ট ওয়ার্ল্ড কাপের টিম বলেন বা যে কোনো টুর্নামেন্টের টিম বলেন, এদেরকে সবসময় যে বললেন, আপনি আমাকে জিজ্ঞেস করলেন, আমি যে একজন অ্যানালিস্ট, আমি তো নিজেই বলতে পারবো না যে হ্যাঁ এখান থেকে 2টা খেলা অবশ্যই বের করা যেত। আপনার সদিচ্ছা থাকতে হবে, সদিচ্ছার সাথে কিন্তু সবই সম্ভব হয়। হ্যাঁ, আপনি খুব তাড়াতাড়ি করে টিকিটও অ্যারেঞ্জ করে ফেলতে পারবেন, আপনি বললেই কিন্তু টিকিট স্পন্সরও পেয়ে যাবেন। তো সেই জায়গায় আপনি যদি একটা বিপিএল, যেই মানের বিপিএল এবার হয়েছে, আমি তো অনেক মানে টকশো করি, প্লাস সংগঠনের সাথে ছিলাম, বিপিএল আমি 5 বছর ছিলাম। আমি বিপিএল এর কেমন হয়েছে টাকা পয়সা এটা নিয়ে দেবু বলে ফেলেছে, বাট স্ট্যান্ডার্ড অফ বিপিএল এইবার মানে লাস্ট 2-3 ইয়ার্স এমন বিদেশি প্লেয়ার দিয়ে আপনার বিপিএল না খেলানোই মানে খেলে কোনো লাভ হয় না আসলে। আপনি শিখলেন কি? আপনি যখন এবি ডিভিলিয়ার্সের কাছ থেকে কিছু টিপস নেবেন, আর এখনকার এইসব প্লেয়ার যারা এসছে, অনেকের নামও তো আমি বললাম যে আমি জানি না, এদের কাছ থেকে টিপস নেওয়া নাই, বরঞ্চ ওরা টিপস নিয়ে গেছে। তো এইরকম করতে থাকলে তো আমাদের খেলার মান তো পড়তেই থাকবে। তো অবশ্যই 2টো খেলা আপনার প্র্যাকটিস না করে গেলে বিপিএল আর আপনার বিপিএল এর ব্যাপারে আমরা আসলে শুনছিলাম, এবং এই ঘটনাটিকে অনেকটা এরকম আসলে হয়েছে যে 2021-এর কথা আপনার মনে আছে, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ টি20 সিরিজ জিতেছিল ঠিক টি20 ওয়ার্ল্ড কাপের আগে, এবং সেই উইকেটকে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা বা ক্রিকেট সম্পৃক্ত অনেকে বলেছিল ধান খেতে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ খেলে সিরিজ জিতেছে। ফলস একটা হোপ তৈরি হয়েছিল, সেই হোপ নিয়ে খেলতে গিয়েছিল বাংলাদেশ, এবং যা হওয়ার তাই হয়েছিল, বাংলাদেশ বিশ্বকাপে যা তা পারফর্ম করেছিল। এবারে বিপিএল এ আপনার উইকেটের কোয়ালিটি ভালো থাকলো, মাঠের যে সাইজ ছিল সেটা নিয়ে খোদ বাংলাদেশের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল তিনি এভাবে বলেছেন যে মেয়েদের মাঠের যে সাইজ হয় তার থেকে একটু বড় সাইজের মাঠে এবারে বিপিএল হয়েছে, এবং তাতে কি আসলে ফলস হোপ তৈরি হয়েছে ব্যাটারদের, এরকম মনে করেন কিনা? আমি বিপিএল ম্যাচ রেফারি ছিলাম, আমি বুলবুল ভাইয়ের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, আমার কিন্তু অত্যন্ত শ্রদ্ধাভাজন বুলবুলের ব্যক্তিত্ব সবকিছু। হ্যাঁ, সো আমার মনে হয় কি, গড্ডালিকা প্রবাহে আমাদের সবার চলাটা ঔচিত্য বোধের জায়গা থেকে পড়ে না।
অ্যাকর্ডিং টু দ্য প্লেইং কন্ডিশন, আপনার প্লেইং কন্ডিশনে কি রয়েছে? আইসিসি প্লেইং কন্ডিশনে আপনি বলেন যে বাউন্ডারি রুফ সর্বনিম্ন কত হতে পারে? 65 গজ। 65 গজ, 65 years, right? বিপিএল কি তার থেকে কম ছিল? বিপিএল কি তার থেকে কম ছিল? আমি তো ম্যাচ রেফারি থাকি, আমরা জানি। এটা যখন আমাদের একজন ক্রিকেটার বলেছে, আমরা সঙ্গে সঙ্গে ওই ম্যাচ রেফারি সহ যারা ছিলেন যে প্লেইং কন্ডিশন সমুন্নত রেখে হয়েছে, কম কিংবা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড রেখেই কিন্তু করা হয়েছে। আপনি কি জানেন যে নিউজিল্যান্ডের যে মাঠগুলো যখন স্ট্যাটাস পেয়েছিল, হ্যাঁ 65 এর নিচে কিন্তু আছে। আমি এটা সাফাই গাচ্ছি না। পরবর্তীতে সিলেটে, আমি একটা পার্টিকুলারলি বলি, সিলেটে যখন এই বিপিএল এ ম্যাচগুলো হয় তখন অভিযোগ আসছে যে বিপিএল এ মাঠ ছোট। এখন আপনার প্লেইং কন্ডিশনেই রয়েছে আইসিসি এবং বিসিবির যে বিপিএল এর প্লেইং কন্ডিশন যে 65 গজের কম হবে না, 65 গজই ছিল। তারপরে যখন আপনার চিটাগাং হলো, চিটাগাংয়ে বাড়িয়ে দেওয়া হচ্ছে 70। এমনকি প্লে অফে আপনাকে বলি, আমি ওই ম্যাচের ম্যাচ রেফারি আগের দিন আমি এবং ইন্টারন্যাশনাল আম্পায়াররা ছিলেন, হ্যাঁ প্রথিতযশা ইন্টারন্যাশনাল আম্পায়াররা ছিলেন। ক্যামেরার জন্য এবং বিল বোর্ডের জন্য, প্যারামিটার বোর্ডের জন্য বলা হচ্ছিল, গামিনী বলতেছিল আমি এটা 66 রাখতে পারছি, হ্যাঁ আর পারতেছি না। আমরা তখন এটাকে 70 করেছি, আমরা যখন আগের দিন ভেন্যু ইন্সপেকশন করি। আচ্ছা, তখন মিরপুরে প্লে অফ শো 70। আমি আপনার বলছি বাড়ানো কমানো না, প্লেইং কন্ডিশন সমুন্নত রাখা হয়েছে। প্লেইং কন্ডিশন যেটা সেই অনুযায়ী মাঠের সাইজ সমুন্নত রাখা হয়েছে। কিন্তু তারপরে তামিম ইকবাল তারপরেও কিন্তু এটা 65 এর নিচে, তামিম ইকবাল বলেনি যে 65 এর নিচে ছিল না। তামিম ইকবাল সেটা বলেনি। করতে চাই সেটা হচ্ছে, দেখো আমরা তো তথ্যের উপর বেস করে কথা বলি। জি, আচ্ছা, আমরা এগুলো জানতে পারি কোত্থেকে? কমেন্টেটরের মুখ থেকে। আমরা কোত্থেকে জানতে পারি? মিডিয়ার মুখ থেকে। আমরা কোত্থেকে জানতে পারি? মিডিয়ার মাধ্যমে। তাহলে আমি চাই যে তোমার এই বক্তব্যটা অন্ততপক্ষে মিডিয়ায় যদি দিয়ে দাও যে না, মাঠ কখনো ছোট ছিল না, তাহলে তো ধরো আজকে যে বুলবুল ভাই যে কথাগুলো বলে গেছে, উনি তো ওই তথ্য দিয়েছে। তো সুতরাং এখানে আমার বা বুলবুল ভাই বা কারো অপেশাদার, আপনাকে বলি ক্রিকেট বোর্ড কত অপেশাদার এই জায়গাটায়। আমি বলি না এই 2-3 জন মানুষ, সাইফুল, বিলাস, ওরা মিলা তো সবকিছু করতে পারে না। মিডিয়া উইং থেকে একটা প্রেস রিলিজ যাওয়া উচিত ছিল এই বক্তব্যের প্রেক্ষিতে যে আমার প্লেইং কন্ডিশন আমাকে পারমিট করছে, আমি প্লেইং কন্ডিশন সমুন্নত রাখছি। বিসিবি তো ফাংশন করে না, ওই 8-10 জন ডিরেক্টর আছে, তারা বোর্ডেও ঠিক মতো আসবে না, বিপিএল কমিটিতে থাকবে। বিপিএল কমিটিতে থাইকা বিপিএল এর মাঠে না থেকে মালয়েশিয়া চলে যাবে, কেউ দুবাই চলে যাবে। তো এটা দিবেটা কি? ইনস্ট্রাকশনটা তো আসতে হবে। বিপিএল টেকনিক্যাল কমিটি রয়েছে, টেকনিক্যাল কমিটির উচিত ছিল এটা করা, এক্সপোজ করা। আর নইলে আজকে বুলবুল ভাইয়ের মতো আমাদের একজন লিজেন্ডারি মানুষ, উনি বিভ্রান্ত হচ্ছে। আমি স্পষ্টভাবে বলছি, আমরা নিউজটা শুনি, এই যে বস্তুনিষ্ঠতা মিডিয়া, এটা এনশিওর করবে বিসিবির মিডিয়া উইং। তারা তো এটা করছেন না। আসলে কি বিসিবিটাই না টোটাল ফাংশন কিন্তু করছে না। পেপারে যখন আসে তারা একটা দিলেই তো পায়। হ্যাঁ, প্রথমত হচ্ছে এই ব্যাপারটা সবার আগে এসেছে যখন তামিম ইকবাল তিনি বললেন যে মাঠের সাইজ এত ছোট না হলে না। তামিম ইকবাল কোন প্রেক্ষিতে বলেছেন? তাকেও বিভ্রান্ত চলবে। তামিম ইকবাল ঢাকায় যখন 70-তে খেলে, ওই জায়গায় যখন 5 গজ কমে যায় তখন তার কাছে মনে হচ্ছে মাঠ ছোট। হ্যাঁ, ওই দৃষ্টিভঙ্গি থেকে বলেছে। আবার ক্রিকেট বোর্ড দেখছে তার প্লেইং কন্ডিশন সমুন্নত রয়েছে। হ্যাঁ, সো মাঠ কিন্তু ছোট ছিল, বাট প্লেইং কন্ডিশন সমুন্নত রেখেই কিন্তু এটা করা হয়েছে। খেলাগুলো আসলে হয়েছে। এই প্রসঙ্গে তো আমরা আলোচনা করলাম। আমরা এবার একটু বাংলাদেশের প্লেইং 11 নিয়ে কথা বলতে চাই, কারণ মাহমুদুল্লাহ রিয়াদ যদি ঢুকে যায় নিউজিল্যান্ডের বিপক্ষে একাদশে, সেই ক্ষেত্রে কোন জায়গায় পরিবর্তনটা আসতে পারে সেই বিষয়ে আমরা কথা বলবো। তার আগে একটা বিরতি আমাদের নিতে হচ্ছে। আপনারা দেখছেন 71-এর মুখোমুখি, ফিরে আসছি একটু পর, আশা করি সাথেই থাকবেন। 71-এর মুখোমুখি অনুষ্ঠানে আরও একবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা যে আলোচনায় ছিলাম আনোয়ার ইকবাল মিতু, নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ, ভারতের বিপক্ষে বাংলাদেশের প্লেইং 11 থেকে একটু অবাক হয়েছেন কিনা, নাম্বার 1। দ্বিতীয়ত হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ হচ্ছে ইনজুরিতে ছিল, সে যদি সুস্থ হয়ে ফিট হয়ে দলে ঢোকে সেই ক্ষেত্রে আসলে দলটা কেমন হবে নিউজিল্যান্ডের বিপক্ষে, কি মনে করছেন? জি, আমি আপনার সাথে একমত এই পয়েন্টে যে দেখেন ভারতের সাথে কিন্তু স্পিন দিয়ে আমরা কোনো কিছু করতে পারতাম না। 1, 2 মোস্তাফিজকে নিয়ে আমার কিছু সংশয় বা পয়েন্ট হচ্ছে এই, মোস্তাফিজকে কিন্তু ভারতীয় ব্যাটসম্যানরা সেইভাবে রিড করে, মানে তাকে আইপিএল খেলার কারণে, আইপিএল খেলা বলেন, ওকে কিন্তু আমরা সবসময় জানে ওর পেস কি হবে বা ও কি করবে, কাটার কোন সময় কি করবে, ওদের কিন্তু এটা মুখস্থ। ওয়ারেস আপনি যদি এখানে যেই পিচ এখন আমরা দেখছি, প্রত্যেকটা খেলায় দেখবেন সেঞ্চুরি আছে, প্রত্যেকটা খেলায়। সেখানে যদি আপনি আমাদের একজন নতুন পেস বোলার নাহিদ রানাকে খেলাতেন,
ইনস্টেড অফ মোস্তাফিজ, এবং মোস্তাফিজকে যদি নেক্সট খেলায় আপনি পাকিস্তান বা নিউজিল্যান্ডের সাথে খেলাতেন, তাহলে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে আপনি ভালো রেজাল্ট পেতেন। এটা হলো, আমি জানি না দেবু আমার সাথে একমত হবে কিনা, বা অনেকে দেখেন ক্রিকেট এমন একটা খেলা, খেলার আগে কথা হয়, খেলার মাঝখানে কথা হয়, খেলার পরেও কথা হয়, তো এই কথা চলতেই থাকবে। যখন রেজাল্ট হয়ে যায় তখন কিন্তু সব দোষ বের হয়, কিন্তু জিতলেও কিন্তু দোষ বের করতে হয় যে জিতলাম ঠিকই, কিন্তু কোথায় দুর্বলতা। সেই ক্ষেত্রে আমি মনে করি যে মোহাম্মদুল্লাহ যদি ফিট হয় তাকে অবশ্যই টিমে নিতে হবে। বাদ পড়বে কে আসছি, আর নাহিদ রানাকেও নিতে হবে। ঠিক আছে, এখন পেসারকে আপনি কি পেসার দিয়ে চেঞ্জ করবেন, নাকি পেসার ঢুকিয়ে একজন স্পিনার কমাবেন? আবার এদিকে মোহাম্মদুল্লাহ একজন অলরাউন্ডার হিসেবেই যদি আমি নেই, আমি জানি না ওনার বোলিং করতে যখন পারবে না, তাকে তাহলে জেনুইন ব্যাটসম্যান হিসাবেই নিতে হবে। তো সেই ক্ষেত্রে ওনাকে ঢুকালে একজন ব্যাটসম্যানও তাহলে অফ করতে হবে, কারণ আমি তো সব বলার বাদ দিয়ে দিতে পারবো না। তো আমি যদি নাহিদ রানাকে ঢুকাই, আমি চাচ্ছিলাম এইটাই যে ভারতের সাথে নাহিদ রানা খেলতো, তখন মুস্তাফিজকে আমি ড্রপ দিয়ে দিতাম, এবং মুস্তাফিজ যেহেতু নিউজিল্যান্ড ওর কাছে, মানে নিউজিল্যান্ডের প্লেয়াররা কিন্তু মোস্তাফিজকে অতখানি যতটা ভালো ইন্ডিয়ান ব্যাটাররা খেলে, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে কালকে নাহিদ রানাকে ঢোকানো উচিত। আর আপনার মোহাম্মদুল্লাহ যদি ঢোকে, তাহলে ওখান থেকে একজন ব্যাটসম্যান এখন কাকে বাদ দিব এটা বলাটা আমার আপনার জন্য ডিফিকাল্ট হচ্ছে। এই ব্যাপারে দেবব্রত পাল, আপনার কি মনে হয়? একেবারে ডিফিকাল্ট না। মাহমুদুল্লাহ যদি ইনজুরি কাটিয়ে উঠতে পারে, মাহমুদুল্লাহ অটোমেটিক চয়েস। মুশফিকুর রহিম রান করছেন না, বাট আগামীকালকের ম্যাচের জন্য বা এন্টায়ার চ্যাম্পিয়ন ট্রফির জন্য মুশফিকুর রহিম অটোমেটিক চয়েস। কেন আমি বলতেছি যে অটোমেটিক, এটা হয়তো একটা বিভ্রান্ত ছড়াবে। কেন? আপনার যে টিম, আপনার টিমে সৌম্যরই বিকল্প নাই, মুশফিকের বিকল্প আপনি কিভাবে পাবেন? প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। শান্ত রান করছেন না, শান্তর বিকল্প আপনি পাচ্ছেন না, হ্যাঁ, আর ক্যাপ্টেনকে তো আপনি ড্রপও দিতে পারছেন না। সো জিনিসগুলো কি এত কমপ্লিকেটেড হয়ে গেছে বাংলাদেশ ন্যাশনাল টিম। সো আপনি যদি আগামীকালকে নিউজিল্যান্ডের এগেইনস্টে করতে চান, আপনার তানজিদের সঙ্গে দেবব্রত আল, ইটস আ ডু অর ডাই ম্যাচ, আপনাকে জিততেই হবে টুর্নামেন্টে টিকে থাকতে গেলে, সেমিফাইনালে যেতে গেলে। সুতরাং এখানে তো এটা করলে কে কি মনে করবে? এক্সপেরিয়েন্সের উপরে ভর করে ছাড়া আগামীকালকে ম্যাচ আপনি জিততে পারবেন না। আপনাকে যদি তানজিদ তামিমের সঙ্গে ওপেনিং এ শান্তকেই আসতে হবে, এছাড়া আর কোনো জায়গা নেই। আপনি যদি ব্যাটিং অর্ডার দেখেন, আচ্ছা, তার মানে সৌম্য ড্রপ, হ্যাঁ, সৌম্য জায়গায় মাহমুদুল্লাহ ঢুকবে। আর আমার পছন্দ আগামীকালকের ম্যাচে আপনি যদি নিউজিল্যান্ডকে কিছু করতে চান, আপনাকে পেস দিয়েই কিন্তু করতে হবে। ওকে, ওরা পেস বলে অনেক ভালো খেলবে, বা পেস দিয়েই আপনাকে করতে হবে। আর মিরাজ যতটুকু করতে পারবে, আমাদের রিশাদ আছে যতটুকু করতে পারে, বাট আমার কাছে মনে হচ্ছে ইন্ডিয়ার এগেনস্টেও আমরা নাহিদ রানার পেস অ্যাটাকটা খুবই কার্যকর থাকতো, এবং আগামীকালকের ম্যাচেও কিন্তু নাহিদ রানা একটা কার্যকর ভূমিকা রাখতে পারে। নাহিদ রানা হয়তোবা অনেক এক্সপেন্সিভও হতে পারে, বাট আপনি যদি টিমের কম্বিনেশন দেখেন, আপনার মাহমুদুল্লাহর ইনক্লুশনটা যেরকম গুরুত্বপূর্ণ আগামীকালকে ম্যাচের জন্য, নাহিদ রানাকে দিয়েও সেই চ্যালেঞ্জটা আপনার নিতে হবে। আচ্ছা, সেক্ষেত্রে তানজিম সাকিবের জায়গায় নাহিদ রানা, আর হচ্ছে সৌম্যর জায়গায় সৌম্য সরকারের জায়গায় হচ্ছে মাহমুদুল্লাহ। যেহেতু আপনার ওপেনার ক্লিক করছে না, আগামীকালকেও যে ক্লিক করবে এটার কোনো ধারাবাহিকতা নেই। সো আপনাকে মিডল অর্ডারের উপরেই কিন্তু আপনাকে ডিপেন্ড করতে হবে, এবং তৌহিদ হৃদয় যেহেতু ফর্মে আছেন, তাকেই কিন্তু ইনিংসগুলো ক্যারি করতে হবে। আমরা দেখেছি ইন্টারন্যাশনাল ম্যাচগুলো তো বিপিএল, তো তৌহিদ হৃদয় ব্যাটিং অর্ডার, মেহেদী হাসান মিরাজের ব্যাটিং অর্ডার, মানে 2023 ওয়ানডে ওয়ার্ল্ড কাপে যে ঘটনা হয়েছিল, যে মিরাজকে আসলে মানে বিভিন্ন ব্যাটিং অর্ডারে খেলানো হয়েছে, বিভিন্ন ব্যাটিং অর্ডারে খেলানো হয়েছে, সব জায়গায় মিরাজ। এখন পর্যন্ত মিরাজের ব্যাটিং অর্ডার স্থির নয়, একটা অস্থির রকম। একটা ব্যাটসম্যানকে যদি আপনি এইভাবে খেলান যে গত 2 বছর 3 বছর যাবত ব্যাটিং অর্ডারের পজিশনটাই সে আসলে বুঝতে পারছে না, ভেরি অনেস্টলি বলি। গতকালকে আপনার তৌহিদ হৃদয়ের আগে মেহেদী মিরাজকে পাঠানো হয়েছে। এখন তৌহিদ হৃদয় যে আউটস্ট্যান্ডিং ইনিংসটা খেলেছে, আপনি দেখেন 4টা ব্যাটসম্যান রান করেনি, ওই জায়গা থেকে তৌহিদ হৃদয় অনিকের সঙ্গে পরের ব্যাটসম্যান মুশফিকুর রহিম, সেও কিন্তু রান করতে পারেনি। সো কতটুকু প্রেসার তারা ক্যারি করেছে, সো এই জায়গাগুলোতে আপনাকে কিন্তু ভাবতে হবে। তৌহিদ হৃদয়কে যদি আপনি উপরে পাঠান, আপনার যদি মূল ভরসার জায়গা তৌহিদ হৃদয় হয়, তাকে যতটুকু আপনি প্রেসার লেস খেলাতে পারবেন, যেহেতু সে ফর্মে আছে, ততটা টিমের জন্য ভালো হবে। ওভারঅল চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোন টিমকে সবচেয়ে আপনার মনে হচ্ছে যে মানে চান্স বেশি, ট্রফি জেতার চান্স, মানে সম্ভাবনা দেখছেন কোন টিমের? আচ্ছা দেখেন, স্পেসিফিক এইভাবে বলা খুব মুশকিল, বাট যেটা আমি মনে করি, আপনি যদি সিট করে দেই, মানে মনে করি আমি যেটা, ইন্ডিয়া ওয়ান অফ দ্য টপ কন্টেন্ডার, সাউথ আফ্রিকা একটা টপ কন্টেন্ডার, ইয়েস সাউথ আফ্রিকা একটা টপ, বাট সাউথ আফ্রিকার যেটা হিস্ট্রি যায়,
সেমিফাইনাল পর্যন্ত যাবে, সেমিফাইনালে গিয়ে তারপরে এইটাই হারবে। বাট এবার আমি মনে করি, আমি জানি না এখন খেলার রেজাল্টটা কত দূর, আমরা যেহেতু টক শো করছি, আজকের খেলাটা কিন্তু ভাইটাল, অবশ্যই ভাইটাল। এবং আমি মনে করি ইংল্যান্ডও কিন্তু এবার খুব আপনার ভালো, ওদের ব্যাটিং লাইন আপটা খুব স্ট্রং রাদার দেন বোলিং। বাট ব্যাটিং দিক দিয়ে যদি আপনি চিন্তা করেন, আমি মনে করি ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, আপনার ইন্ডিয়া, এবং যেহেতু পাকিস্তানের মাঠে খেলা, পাকিস্তানকে আপনি উড়িয়ে দিতে পারবেন না। বাট আমার মনে হয় না পাকিস্তান চ্যাম্পিয়ন হতে পারবে। আপনার কি মনে হচ্ছে? বাই দ্য ওয়ে, ম্যাচের পরিস্থিতি হচ্ছে 351 করার পর অস্ট্রেলিয়া 2 উইকেট হারিয়ে ফেলেছিল, কিন্তু 115 2 উইকেট, অর্থাৎ পার্টনারশিপ ম্যাথিউ শট এবং লাবুশানের ভেতরে একটা পার্টনারশিপ আসলে হয়েছে। 115 পর্যন্ত চলে গেছে তারা 2 উইকেট হারিয়ে। ইন্টারেস্টিং হতে পারে। ওভার 17.5, 18 ওভার খেলা শেষ ভালো হচ্ছে। ওভার আছে বাকি। আপনি দেখেন এই যে ইনিংসগুলো বিল্ড আপ হচ্ছে, হ্যাঁ 328 সম্ভবত, রাইট? 351 চেজের জন্য অস্ট্রেলিয়া চেজ করছে। চ্যাম্পিয়ন ট্রফিটা কিন্তু এরকমই হবে। আপনি রাওয়ালপিন্ডির উইকেট দেখেন আগামীকালকে, ওইটাও কিন্তু ব্যাটিং উইকেট হবে। দুবাই একটু স্লো থাকে, বাট এটাও কিন্তু ব্যাটিং উইকেট। হ্যাঁ, সো সবকিছু মিলিয়ে কিন্তু এই চ্যাম্পিয়ন ট্রফি আইসিসির ইভেন্টে সবসময় কিন্তু আমরা দেখি যে ব্যাটিং উইকেটগুলোই থাকে। পাকিস্তান এবং দুবাই দুইটাতে জায়গায় ব্যাটিং উইকেটগুলাই কিন্তু হবে, এবং এই ধরনের রান কিন্তু ক্রমাগত চেজ হবে। সো আপনি যদি ইন্ডিকেট করতে বলেন যে কোন টিমটা ভালো করতে ফাইনালিস্ট হইতে পারে, আমার কাছে মনে হয় এই গ্রুপ থেকে নিউজিল্যান্ডকে আমি এগিয়ে রাখবো। বিকজ আপনি দেখেন যে ফার্স্ট ম্যাচে যেভাবে আপনার ব্যাটিং অর্ডার গভীরতা বড়, ওরা ফর্মে রয়েছে, স্পিন অ্যাটাকটাও কিন্তু ভালো নিউজিল্যান্ডের। আর ওই দিক থেকে ইংল্যান্ড অস্ট্রেলিয়া আমার কাছে খুব ক্লিকি মনে হয়। অলরাইট, সো এবার ফাইনালি আমরা একটু ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ নিয়ে আলোচনা করতে চাই। বাংলাদেশের ম্যাচ আসলে একদিন পরে, তার আগে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ আসলে আছে। সো পাকিস্তানের জন্য যে ব্যাপারটা কঠিন সেটা হচ্ছে যে ম্যাচ হেরেছে দেশের মাটিতে, এরপরে উড়ে আসতে হয়েছে দুবাইয়ে, কারণ ভারতের সাথে খেলতে হবে, তারা উড়ে এসছে দুবাইয়ে। দুবাইয়ের কন্ডিশন ইজ ডিফারেন্ট কন্ডিশন পাকিস্তানের সাথে তুলনা করলে, উইকেট তো আলাদা। বাট এনি হাউ আমি দেখেছি, মানে সেই ছোটবেলার থেকে আপনি যখনই যাকে আন্ডারস্টিমেট করবেন, সেই টিমটাই কেন কিভাবে জিতে যায়। আচ্ছা, কারণ একটা ঠিক, ওয়ার্ল্ড কাপের হিসাব করলে কিন্তু পাকিস্তান ইন্ডিয়ার পাশেই নাই, কারণ ওয়ার্ল্ড কাপে তারা জিততে পারে না সামহাউ। বাট আবার যদি ওয়ানডের স্ট্যাটাস গুলো দেখেন, মানে টোটাল পাকিস্তান কিন্তু অনেক দূর আগানো, লাস্টের কিছু খেলাগুলো যদি বাদ দেন, ভালোভাবে কিন্তু পাকিস্তান আগানো। বাট পাকিস্তানের যে সমস্যাটা হচ্ছে একেবারেই আনপ্রেডিক্টেবল, একদম আপনি মানে কখন যে মরার মানে খাট থেকে উঠে এসে তারা জিতে যায়, এটাই হচ্ছে তাদের। বাট আপনি যদি টিম হিসাবে বলেন, বা আমরা যারা অ্যানালিস্ট যারা চিন্তা ভাবনা করি, তাতে কিন্তু যোজন ভাবে আগানো কিন্তু ইন্ডিয়া। বাট এই ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে কোনো পরিসংখ্যান আসলে কাজে লাগে না, কাজ করে না। নিউ গেম, বাট যেটা আপনি বললেন, মানে যেহেতু আবার নতুন মাঠে আসতে হচ্ছে এবং ইন্ডিয়া কিন্তু রেস্ট পেয়ে সেই মাঠেই খেলবে, এইটা হচ্ছে ইন্ডিয়ার অ্যাডভান্টেজ। এখন সেই জায়গাটাতে পাকিস্তান কতখানি কি করে, কারণ পাকিস্তানের জন্য কিন্তু ডু অর ডাই, কারণ তারা আপনার যদি সেমিফাইনালে যেতেই হয় তাহলে এই ম্যাচ তাদেরকে জিততেই হবে। বাংলাদেশের যেমন নিউজিল্যান্ডের সাথে যেরকম খেলা, পাকিস্তানেরও কিন্তু সেই রকম খেলা। একটু ইন্টারাপ্ট করি আপনাকে, এখানে এই টুর্নামেন্টে কিন্তু ইন্ডিয়া কিন্তু আপনার ফেভার নিয়ে নিচ্ছে, একই গ্রাউন্ডে তারা সব ম্যাচ খেলবে। আমরা যে বলি যে ক্রিকেটের রাজনীতি নাই, আইসিসিতে রাজনীতি নাই, আপনি দেখবেন বিশ্ব রাজনীতিতে কিন্তু মিউচুয়াল হয়। চীন আমেরিকায় যাচ্ছে, আমেরিকান প্রেসিডেন্ট চীনে আসতেছে, কিন্তু ক্রিকেটের রাজনীতিতে কিন্তু আমি দেখতেছি যে একেবারেই কিন্তু একটা বৈরী পরিবেশ বিরাজ করতেছে। সো ইন্ডিয়া কিন্তু এখানে টু ভেরি অনেস্টলি যদি আমরা বিশ্লেষণ করি, বাংলাদেশ যাচ্ছে পাকিস্তানে দুবাই থেকে, পাকিস্তান আসতেছে আবার দুবাইয়ে পাকিস্তান থেকে। সো জার্নিটা কিন্তু একটা বড় ব্যাপার থাকে, একই কন্ডিশনে আপনি খেলছেন, এটাও কিন্তু অনেক বড় ব্যাপার থাকে। তারপরেও আমি বলছি যে এই ফেভার নিয়েও এই টুর্নামেন্টে আমি নিউজিল্যান্ডকেই কিন্তু এগিয়ে রাখবো। তো দুর্দান্ত ফর্মে নিউজিল্যান্ড, ডেফিনেটলি নিউজিল্যান্ড দারুণ ফর্মে রয়েছে। আমি না, ও জিজ্ঞেস করেছিল ইন্ডিয়া পাকিস্তান, এবং শুধুমাত্র গ্রুপ পর্ব না, সেমিফাইনালও ইন্ডিয়া দুবাইতেই খেলবে। যদি সেমিফাইনালে যায়, ফাইনাল যদি ইন্ডিয়া কনফার্ম করে, তাহলে ফাইনালও ইন্ডিয়া আসলে দুবাইতেই খেলবে। মানে তখন টুর্নামেন্টটা দুবাই কেন্দ্রিক আসলে হয়ে যাবে যদি ইন্ডিয়া সেমিফাইনাল ফাইনাল খেলে। তো দেখা যাক আসলে কি অবস্থা। দ্বারা আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ ৭১-এর মুখোমুখি অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। বাংলাদেশের জন্য থাকছে আমাদের পক্ষ থেকে শুভকামনা। নিশ্চয়ই বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ ক্রিকেট খেলে জয় লাভ করবে এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিকে থাকবে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।